এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাড়ি অরুণিমা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে অষ্টম শ্রেণীর দশম চ্যাপ্টার থেকে যে বিপন্ন প্রাণীগুলো নিয়ে আলোচনা হচ্ছিল তারই পরের দুটো অংশ মানে হলো গঙ্গার শুশুক ও গন্ডার নিয়ে আলোচনা হবে। তাহলে প্রথম টপিকেই আসি, সেটা হলো গঙ্গার শুশুক। গঙ্গার শুশুক একে দেখতে অনেকটা ডলফিনের মতো। এদেরকে প্রধানত দেখা যায় গঙ্গা ও ব্রহ্মপুত্র নদী এবং এই সমস্ত যে নদীগুলোর, এই গঙ্গা ব্রহ্মপুত্র এই সমস্ত নদীগুলোর যে উপনদী, সেই সমস্ত উপনদীর মিষ্টি জলে এদের দেখা যায়, অর্থাৎ শুশুক দেখা যায় মিষ্টি জলে। ঠিক আছে, তাহলে দেখো এদের বাসস্থান কোথায়? গঙ্গা ও ব্রহ্মপুত্র নদী ও তাদের উপনদীর মিষ্টি জলে। তাহলে এদের চিহ্নিতকরণ বৈশিষ্ট্য কি বা শনাক্তকরণ বৈশিষ্ট্য কি, মানে এদেরকে তুমি চিনবে কিভাবে বা শনাক্ত করবে কিভাবে? তাহলে এদের দেহটা কীরকম হয়? দেখো এদের দেহটা দুপ্রান্ত সরু এবং মাঝখানটা মোটা হয়। গায়ের রঙটা ধূসর বা কুচকুচে কালো রঙের হয়। দেখো এখানে একটা ছবি দিয়েছে, এই ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো এদের দেহের মধ্যে কোথাও কোনো ঘাড় নেই, মানে মস্তক আর দেহ মাঝখানে ঘাড় অংশটা নেই, তাই মাথা আর দেহকে আলাদা করা যায় না। আর এদের যে শনাক্তকরণ বৈশিষ্ট্য, প্রধান যে বৈশিষ্ট্য যেটা দিয়ে তুমি চিনবে যে এটা মাছ নয় বা জলের অন্যান্য প্রাণী নয়, এটা শুশুক, কিভাবে চিনবে? দেখো এদের যে নাক সেটা প্রলম্বিত এবং সেই মানে এই প্রলম্বিত নাকটাকেই বলা হয় হলো রস্ট্রাম। ঠিক আছে, আর এদের মুখ বন্ধ অবস্থাতেও এদের চোয়ালের ওপর এবং নিচের পাটিতে সমস্ত দাঁত দেখা যায়। তাহলে এই যে দুটো বৈশিষ্ট্য, এই দুটোই হলো এদের চিহ্নিতকরণ বৈশিষ্ট্য। এই শুশুকের অংশ থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে এখন আসি। সেই প্রশ্ন হলো যে গঙ্গার শুশুক অন্ধ হওয়া সত্ত্বেও এরা কিভাবে চলাফেরা করে বা শিকার করে। ঠিক আছে, বা এটার বদলে আসতে পারে যে ইকোলোকেশন কি। চলো উত্তরটা দেখে নিই। সেটা হলো কি, শুশুকের চোখে কোনো রকম লেন্স থাকে না, সেই জন্য এরা কোনো কিছু দেখতেও পারে না। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে তাহলে এরা চলাচল করে কি করে? এদের যে নাসা গহ্বর, সেই নাসা গহ্বরে একটা যন্ত্র আছে, সেই যন্ত্রের নাম হলো ডরসাল বার্সা। ঠিক আছে, এই যন্ত্রের মাধ্যমে সে একটা শব্দ উৎপন্ন করে। এবার জলের নিচে সেই শব্দটা যখন সে ছেড়ে দেয়, সেই শব্দটার সামনে যদি কোথাও বাধা পায়, সেই শব্দটা আবার ফিরে আসে, প্রতিশব্দ হয়ে ফিরে আসছে। তখন সেই শব্দটা শুনে এরা বুঝতে পারে যে তার সামনে কোথায় শিকার আছে বা কত দূরে আছে, বা শিকার নয় অন্য কোনো বাধা আছে, এগুলো পুরোটাই তারা বুঝতে পারে। এই যে পদ্ধতি, এটাকেই বলে হলো ইকোলোকেশন। ঠিক আছে, তাহলে এই ইকোলোকেশনের মাধ্যমেই এরা চলাচল করে বা শিকার করে। এই যে ডলফিন ছাড়া বা এই যে শুশুক ছাড়া আর কোন কোন প্রাণী এই ইকোলোকেশনের মাধ্যমে চলাচল করে? সেটা হলো বাদুড় বা চামচিকেরাই এই পদ্ধতিতে শব্দ উৎপন্ন করার মাধ্যমে এরাও কিন্তু একইভাবেই চলাফেরা করে। এখন আসি এই গঙ্গার শুশুকের দেহগত বৈশিষ্ট্য, মানে এদের দেহে কি কি বৈশিষ্ট্য দেখা যায়। প্রথমেই হলো এদের দেহ ধূসর বাদামি রঙের বা কালো বর্ণের হয়। দ্বিতীয় হলো এদের দেহের মধ্যভাগটা স্থূল হয়, দুটো প্রান্ত ক্রমশ সরু হয় এবং সুচালো হয়। থার্ড হলো এদের দেহে কিন্তু কোনো লোম নেই। চতুর্থ হলো এদের দেহে ঘাড় নেই, সেজন্য মাথা আর ধড়কে পৃথক করা যায় না। পঞ্চম হলো চামড়ার নিচে সঞ্চিত যে পুরু চর্বির স্তর থাকে, এই চর্বির স্তর এদেরকে জলের নিচেতে তাপমাত্রা অনেকটা কম হয়, সেই ঠান্ডা জায়গায় এদেরকে শরীরটাকে গরম রাখতে সাহায্য করে। তারপর হলো নেক্সট পয়েন্ট হলো 6 নম্বর, মুখের সামনের যে ঠোঁট সেটা চঞ্চুর ন্যায় প্রলম্বিত, মানে হলো এটা লম্বা এবং সরু হয়ে গেছে। দেখো এখানে আমি একটা ছবি দিয়ে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছ যে এদের যে ঠোঁট সেটা চঞ্চুর মতো লম্বা এবং অনেকটা মানে কি বলবো, অনেকটা বেশি লম্বা হয়ে গেছে এবং প্রত্যেকটা চোয়ালে কিন্তু দেখো দাঁত দেখা যাচ্ছে। তারপরের পয়েন্টটি হলো এটা যে প্রতিটা চোয়ালে 27 থেকে 32টি দাঁত থাকে, কিন্তু এই যে দাঁতগুলো একই ধরনের। অর্থাৎ এটা থেকে কি বোঝাতে চাইছে যে আমাদের যেমন দাঁত 4 প্রকার হয়, তাই তো? ত্বক, ছেদক, পুরুপ পেশক এবং পেশক। মানে সামনেরগুলো কৃন্তক, ছেদক মানে হলো দু সাইডের দাঁতগুলো হলো ছেদক, তারপরে পুরুপেশক এবং পেশক। এদের দেহে কিন্তু দাঁতগুলো একই প্রকারের।
তারপর হলো এদের চঞ্চুর গোড়ায় নাকের ছিদ্র বর্তমান এবং এই ছিদ্রকে ইচ্ছামতো খোলা বন্ধ করতে পারে। মানে এই যে তোমরা দেখছো যে প্রলম্বিত যে চঞ্চুর মতো অংশ, এর ডগায় থাকে হলো মানে নাকের যে ছিদ্র, যেটার মাধ্যমেও বাতাস গ্রহণ করে, এবং এই যে ছিদ্র, এই ছিদ্রকে ও ইচ্ছামতো বন্ধ এবং খুলতে পারে। নেক্সট হলো এরা বাতাস থেকে শ্বাস নেয়, সেই জন্য দেখবে যে গঙ্গার শুশুকরা কিছুক্ষণ অন্তর অন্তরই জলের ওপর উঠে আসে। আসলে কারণ হলো এটাই যে এরা বাতাস থেকে মানে শ্বাস নেয় এবং তারপরেই জলের নিচে চলে যায়। আবার যখন শ্বাস নেওয়ার প্রয়োজন হয় এরা ওপরিভাগে উঠে এসে একটা ছোট ছোট কি বলবো এরকম ছোট ছোট ঝাঁপ দেয়, ছোট ছোট লাফায়, তার ফলে সেই সময় ওরা বাতাস থেকে অক্সিজেনকে নিয়ে নেয়। তারপরের পয়েন্ট হলো এদের যে অগ্রপথ সেটা ফ্লিপারে রূপান্তরিত। তিমি মাছের যেমন ফ্লিপার আছে ঠিক তেমনি এদের অগ্রপদও ফ্লিপারে রূপান্তরিত এবং এই ফ্লিপারের সাহায্যে এরা সাঁতার কাটে। নেক্সট পয়েন্ট হলো লেজ ওপর নিচে চ্যাপ্টা। এদের লেজটা ওপর নিচে চ্যাপ্টা, এদের লেজটা একদম পাতলা ধরনের হয়। এখন আসি এই যে ডলফিনদের খাদ্য কি। এই ডলফিনরা প্রধানত মাংসাশী, সেজন্য এরা জলের মাছ এবং বিভিন্ন রকম অমেরুদণ্ডী প্রাণী যেমন ধরো চিংড়ি এই সমস্ত খেয়ে এরা বেঁচে থাকে। তারপর আসি এদের সংকট, এরা বর্তমানে কি কি সংকটাপন্ন। এই জায়গাটা খুব ভালো করে পড়বে কারণ অনেক সময় 2 মার্কসের প্রশ্নে আসে। এটা কি দেখো, বলছে জলের গভীরতা কমে যাচ্ছে, মানে ধরো অনেক জায়গায় নদীতে বাঁধ দেওয়ার ফলে বলো বা অন্যান্য নানা কারণে জলের যে গভীরতা সেটা হ্রাস পাচ্ছে। গাছ কেটে ফেলার ফলেও কিন্তু মাটি ধুয়ে নদীতে চলে যায়, সেক্ষেত্রেও নদীর যে মানে গভীরতা সেটা হ্রাস পাচ্ছে এবং তার ফলে কি হচ্ছে, নদী মধ্যবর্তী যে অঞ্চলে চর সৃষ্টি হচ্ছে। খেয়াল করে দেখবে আগে কিন্তু গঙ্গার মাঝের অঞ্চলে যারা গঙ্গার তীরবর্তী, গঙ্গা বা হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে থাকো তারা সবাই জানো যে গঙ্গা তোমাদের মানে তোমরা যখন তোমাদের দাদু বা বাবাকে জিজ্ঞাসা করবে, খেয়াল করবে তারা বলবেন যে গঙ্গার মাঝে এই সমস্ত চরগুলো কিন্তু ছিল না। এখন গঙ্গার মাঝে বা এই সমস্ত হুগলি নদীর মাঝে বিভিন্ন চর জেগে উঠেছে। এই চরগুলো কি বলতো, যে পাড় ভাঙে না, নদীর যে 2 পাড় যখন ভাঙে সেই যে মাটি সেটা ক্রমশ ও নিয়ে বহন করতে থাকে। এবার নদীর যখন স্রোত কমে আসে তখন ওই মানে পলিগুলো জমা হয়ে এরমভাবে চর সৃষ্টি হয়। এবার বিভিন্ন চর সৃষ্টি হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, শুশুকরা ধরো যাতায়াত করতে পারছে না, এদিক থেকে এদিকে যেতে পারছে না। এবার শুশুকরা সবসময় এরা এক একটা দলে ঘোরে, ঠিক আছে, তার মানে এক দল শুশুকের সাথে অন্য দলের শুশুকের মধ্যে যোগাযোগ হচ্ছে না, তার ফলে এদের প্রজননে সমস্যা দেখা দিচ্ছে এবং এরা প্রজনন করছে না, তার ফলে কি হচ্ছে, এদের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। আর দ্বিতীয় হলো কি, যে বিভিন্ন কারণে নদীর জল বর্তমানে দূষিত হচ্ছে। সেটা জানোই যে নদী তীরবর্তী বিভিন্ন কলকারখানা বলো, তো বিভিন্ন কেমিক্যাল ফ্যাক্টরি বলো, ইটভাটা বলো, বিভিন্ন জায়গা থেকে হয় গরম জল এসে পড়ছে, নয় কলকারখানা থেকে যে বর্জ্য বিভিন্ন রাসায়নিক পদার্থ এসে পড়ছে, সার কারখানা থেকে রাসায়নিক এসে পড়তে পারে, তারপর ধরো পেস্টিসাইড যে কারখানা সেখান থেকে এসে পড়ছে, তার ফলে কি হচ্ছে, নদীর জল কিন্তু দূষিত হয়ে পড়ছে। তার ফলে কি হচ্ছে, যে নদীতে যে ফাইটোপ্ল্যাঙ্কটন, জু প্ল্যাঙ্কটন এগুলো মরে যাচ্ছে, তার ফলে মাছেদের খাদ্য নেই, মাছেদের সংখ্যা কমে যাচ্ছে। মাছেদের সংখ্যা যেই কমে যাচ্ছে, ডলফিনদের খাদ্যও কমে যাচ্ছে, ফলে এরা কিন্তু বিপদের মুখে চলে আসছে। ঠিক আছে, তারপর আসি কি, যে অনেক সময় যখন মানে জেলেরা মাছ ধরতে যান তাদের জালে কিন্তু এই যে শুশুক ধরা পড়ে এবং সেখানে ধরা পড়ে অনেক সময় মারাও যায়। ঠিক আছে, এই সমস্ত কারণেই গঙ্গার শুশুক বর্তমানে সংকটাপন্ন। এখন আসি এই যে গঙ্গার শুশুককে কিভাবে সংরক্ষণ করা হচ্ছে। দেখো, গঙ্গার শুশুক হলো জাতীয় জলজ প্রাণী হিসাবে এদেরকে ঘোষণা করা হয়। এখানে থেকে ছোট প্রশ্ন আসতে পারে, ইভেন যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বলছি, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়ে রাখবে। তাহলে ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমাল কাদের বলা হচ্ছে, সেটা হবে গ্যাঞ্জেটিক ডলফিনকে। ওকে, এবার দেখো 1991-এ বিহারের সুলতানগঞ্জ থেকে কাহালগাঁও এই জায়গাটার মধ্যে 60 কিলোমিটার অঞ্চল আছে গঙ্গার যে মানে অংশ, সেই জায়গাটাতে কি করা হয়, পৃথিবীর প্রথম শুশুক স্যাংচুয়ারি শুরু করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে আসবে পড়বে, কারণ অনেক সময় ঘুরিয়ে প্রশ্ন আসে যে পৃথিবীর প্রথম শুশুক স্যাংচুয়ারি কোথায় তৈরি হয়, এর নাম কি।
তখন এটা বলতে হবে। এর নাম হলো কি বিক্রমশিলা গ্যাঞ্জেটিক ডলফিন স্যাংচুয়ারি। ওকে, খুব ভালো করে পড়বে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। নেক্সট হলো মানে এটার আর কোথায় সংরক্ষণ করা হচ্ছে? উত্তরপ্রদেশের ব্রিজঘাট থেকে নালোরা মধ্যবর্তী গঙ্গার যে অঞ্চলটাকে, এটাকে শুশুক সংরক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছে এবং এটাকে সংরক্ষিত জলাভূমি হিসাবে চিহ্নিত করা হচ্ছে। এবং এই সমস্ত জায়গাতেই স্থানীয় জেলেদের মধ্যে শুশুকদের সম্পর্কে জ্ঞানকে বিতরণ করা হচ্ছে, মানে শুশুক সম্পর্কে মানুষকে ওয়াকিবহাল করা হচ্ছে এবং শুশুক সম্পর্কে এবং শুশুকদের যাতে তারা মেরে না ফেলে বা শুশুকরা কোনোভাবে আহত বা নিহত না হয়, এই যে মানে মাছ ধরার কাজের সময় সেইটা তাদের মধ্যে এই যে সচেতনতা, এটাকে বাড়াবার প্রচেষ্টা করা হচ্ছে। এখন আসি একশৃঙ্গ গন্ডারে। এই একশৃঙ্গ গন্ডার হলো পৃথিবীর মধ্যে অন্যতম স্তন্যপায়ী বিলুপ্তপ্রায় প্রাণী। তাহলে স্তন্যপায়ীদের মধ্যে সবচেয়ে যদি কেউ বিলুপ্তপ্রায়, তাহলে আমরা এই একশৃঙ্গ গন্ডারের নাম বলতেই পারবো। তাহলে এরা কীরকম জায়গায় বসবাস করে, তাই তো? এরা প্রধানত জলাভূমি বা ধরো বন্যা বিধৌত সমভূমি, মানে যে সমভূমিতে বন্যা হয়ে গেছে, তার মানে কি কিছুটা জল থেকে গেছে, সেই জায়গায় কাদা কাদা হয়ে আছে, লম্বা লম্বা ঘাস গজিয়েছে, সেই সমস্ত জায়গাতেই এই গন্ডার থাকতে পছন্দ করে। দেখো তাহলে তার পরের প্রশ্ন কি, যে এদের দেহ চামড়া মোটা কেন? এবার দেখো, এরা এই যে জলাভূমিতেই অবস্থান করছে, এরা প্রধানত সকাল দিকে, মানে রোদ যখন খুব বেশি ওঠেনি, হালকা রোদে এবং রাতের দিকে এরা এই জলাভূমির মধ্যে চলাচল করে। দিনের বেলা গরমে এদের কষ্ট হয়, সেই জন্য এরা গাছের নিচে আশ্রয় নেয় বা কাদার মধ্যে, জল কাদার মধ্যে ডুবে থাকে। এদের চামড়া কেন মোটা? যাতে গরমটা খুব বেশি তাদের না লাগে। এরা দিনের বেলা যখন গাছের নিচে বিশ্রাম নেয় বা কাদার মধ্যে বা জল কাদার মধ্যে ডুবে থাকতে পছন্দ করে। এই যে জল কাদার মধ্যে কেন ডুবে থাকে? জলের মধ্যে ডুবে থাকলে এদের দেহ শীতল থাকে, প্রথম কারণ। আর দ্বিতীয় হলো এদের দেহে বিভিন্ন পরজীবী প্রাণী থাকে, যা মানে যেগুলো তাদের গায়ে চামড়ার সাথে লেগে থাকে। এবার এরা যখন কাদার মধ্যে ডুবে থাকে তখন সেই মানে পরজীবীগুলো ওদের দেহ থেকে বেরিয়ে যাচ্ছে বা সেই কাদাতে ডুবে গিয়ে তারা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেই কারণেই এরা কাদাতে গড়াগড়ি দেয়। তারপরে হলো এদের খাদ্যাভ্যাস কেমন? তাহলে প্রথমে জানলাম কি এরা থাকছে কোথায়, তাহলে যখন জলাভূমিতেই থাকছে, লম্বা লম্বা ঘাসের মধ্যে চলাচল করছে, তাহলে এই সমস্ত খাবারই খাবে। এরা এই ঘাস পাতা, তারপর লতা পাতা, ইভেন জলজ উদ্ভিদ, এমনকি ফলও খায়। এরা মূলত শাকাশী, মানে উদ্ভিদকেই খাদ্য হিসাবে গ্রহণ করে। এদের দাঁতের একটা বিশেষ গঠন আছে। কি গঠন বলো তো? এদের নিচের পাটির চোয়ালের কৃন্তক দাঁত খুব লম্বা হয়, ঠিক আছে? এই দাঁতটা দিয়ে এরা যখন নিজেদের মধ্যে মানে খাদ্যের জন্য ভালো বা প্রজননের জন্য এরা যখন নিজেদের মধ্যে সংঘর্ষ করে, সেই দাঁত দিয়ে কিন্তু একে অন্যকে মানে আঘাত করে এবং তাদের গায়ে কিন্তু রীতিমতো দাগ হয়ে যায় এই দাঁতটা এতটাই বড় আকারের হওয়ার জন্য। তারপরের প্রশ্ন দেখো, খড়গ কি, এর কাজ কি? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মানে এই যে তোমার একশৃঙ্গ গন্ডারের এই অংশটা থেকে এই প্রশ্নটা খুব ফ্রিকোয়েন্টলি আসে, 1 মার্কসে আসে বা শূন্যস্থানে আসে, অনেক কিছুতেই আসতে পারে, কিন্তু আসে। এই যে খড়গ, এটা কি? এটা হলো স্ত্রী বা পুরুষ যে কোনো গন্ডারের ক্ষেত্রেই 6 বছর বয়স হয়ে গেলেই এদের যে নাকের সামনের অংশে লম্বা একটা অংশ গজায় শিংয়ের মতো, এটা প্রায় 60 সেন্টিমিটার অবধি লম্বা হয়, ঠিক আছে? এটা প্রধানত কেরাটিন নামক প্রোটিন দ্বারা গঠিত। হ্যাঁ, যে প্রোটিন দিয়ে আমাদের নখ তৈরি হয়, চুল তৈরি হয়, সেই প্রোটিন দিয়েই ওদের খড়গ তৈরি হয়। এই যে খড়গ কখনো কখনো ভেঙে যায়, এরা যখন মাটি খুঁড়ে ধরো গাছের মূল খায় বা মূল বার করে, তখন অনেক সময় এদের খড়গ ভেঙে যায়। বা ধরো এরা নিজেদের মধ্যে মারামারি করতে গিয়েও খড়গ ভেঙে যায়। খড়গ ভেঙে গেলে কিন্তু আবার এই খড়গ গজায়। যে একশৃঙ্গ গন্ডার এরা মোটামুটি 35 থেকে 40 বছর অবধি বাঁচে। তার মানে বুঝতেই পারছো 6 বছর বয়স হয়ে গেলেই, মানে একটু প্রাপ্তবয়স্ক হয়ে গেলেই এই গন্ডারদের খড়গ গজায়। কিন্তু এই খড়গই হলো এদের মৃত্যুর অন্যতম কারণ এই খড়গের জন্যই কিন্তু এদের শিকার এত বেড়ে গেছে। কারণ একটা ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যে এই যে খড়গের একটা উত্তেজক গুণ আছে, সেই কারণেই কিন্তু এই যে খড়গ, মানে এই খড়গের জন্যই এরা মারা পড়ে। কিন্তু বিজ্ঞানসম্মতভাবে দেখা গেছে যে এইরকম কোনো কিছুই এখনো প্রমাণ হয়নি। দেখো পরের প্রশ্ন হলো কি, গন্ডারের যে বর্ম তার ভাঁজ কটা এবং কোথায় কোথায় অবস্থান করে? গন্ডারের দেহে যে বর্ম আছে, মানে তোমরা যদি খেয়াল করে দেখো, এইখানে একটা আমি ছবি দিয়ে দিয়েছি, দেখো, দেখে মনে হচ্ছে গন্ডার যেন একটা বর্ম পড়ে রয়েছে এবং এই বর্মের প্রধানত 3টে ভাঁজ আছে,
ঠিক আছে, একটা হলো ঘাড়ের আশেপাশের অঞ্চলে, আর একটা হলো কাঁধের ঠিক পিছন দিকে, ছবিতে খেয়াল করতে থাকো আমি বলছি, আর একটা দেখো উরুর ঠিক সামনের দিকে। দেহের এই তিনটে মানে দেহের মধ্যে মানে বর্মেতে তিনটে ভাঁজ দেখা যাচ্ছে। দেখো তারপরের প্রশ্ন হলো এদের দেহের চামড়া কত মোটা। এদের দেহের চামড়া প্রায় জায়গায় জায়গায় 4 সেন্টিমিটার অবধি পুরু হতে পারে। এই সংক্রান্ত কথাবার্তায় বলে রাখি যে এদের দেহে কিন্তু লোম সর্বত্র থাকে না, লেজের ডগায়, চোখের আশেপাশে, কানের লতির আশেপাশে এই সমস্ত জায়গায় এদের লোম অবস্থান করে। আচ্ছা, গন্ডারের একটা অদ্ভুত স্বভাব আছে, সেটা হলো এরা যেখানে মলত্যাগ করে সেই মলত্যাগ মানে সেই জায়গাতেই কন্টিনিউ মলত্যাগ করতে থাকে, তার ফলে সেখানে একটা স্তূপ তৈরি হয়ে যায়। তারপর সেই স্তূপের উচ্চতা যখন বড্ড বেশি হয়ে যায় তখন তারই আশেপাশের অঞ্চলে আবার নতুন করে মানে মলত্যাগ করে এবং এরমভাবে স্তূপ তৈরি করতে থাকে। এই যে অভ্যাস, এই অভ্যাসের জন্য গন্ডারকে শিকার করা খুব সহজ হয়ে যায়, কারণ যারা চোরা শিকারী বা পচার যারা, তারা কি করেন, তারা গন্ডারের এই স্বভাবটা জানেন। সেই জন্য গন্ডার তার মানে কি অন্য কোথাও মলত্যাগ করবে না, ওই জায়গাটাতেই আসবে দিনের কখনো না কখনো। এই রকম মল স্তূপের আশেপাশে এরা ঘাপটি মেরে বসে থাকে এবং এইভাবেই এই যে গন্ডারকে শিকার করে। তাহলে এখান থেকে এই প্রশ্নটাও আসতে পারে যে কোন গন্ডারের কোন অদ্ভুত স্বভাবের জন্য গন্ডার চোরা শিকারীদের মানে শিকার হয়ে পড়ে। এরপর আসি যে প্রশ্নে, সেটা হলো ঘাস জমির বাস্তুতন্ত্রে গন্ডারের কি প্রভাব। দেখো এখানে একটা ইকোলজি বা বাস্তুতন্ত্রেরও অংশ আছে। গন্ডারের প্রথম প্রভাব হলো মানে গন্ডার কিভাবে সাহায্য করছে, সেটা হলো গন্ডার যখন খড়গ দিয়ে মাটি খুঁড়ে দেয় না, সেই মাটি কি হয়ে যায়, আলগা হয়ে যায়, তার ফলে বিভিন্ন বীজ অঙ্কুরোদ্গম হয়। তার ফলে তৃণভোজী বা অন্যান্য যে সমস্ত প্রাণীরা আছে যারা ঘাস বা এই সমস্ত উদ্ভিদ মানে খেয়েই বেঁচে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা খাদ্যের উৎস হিসাবে কাজ করে। আর দ্বিতীয় হলো কি, এরা বিভিন্ন ফল খায়, ফলের বীজটা তো আর ফেলে দেয় না, বীজ সমেত ফল খেয়ে নেয়, তারপর সেটা মলের মাধ্যমে বার করে। এবার মলের এরা তো কি মল স্তূপ করে, এবার সেই মল স্তূপের মধ্যে বীজগুলোও থাকে, বহুদিন ধরে বীজগুলো পড়ে থাকে, মানে 3 থেকে 7 দিন বা 10 দিন এরকমভাবে বীজগুলো মলের মধ্যে পড়ে থাকে বলে সেগুলো কিন্তু অঙ্কুরোদ্গম হওয়ার চান্স অনেকটা বেড়ে যায়। তার মানে এগুলো কি হয়, অঙ্কুরোদ্গম হয়। ঠিক আছে, তার ফল কি হয়, ধরো এই বীজই কোনো পাখি মুখে নিয়ে উড়ে গেল বা অন্য কোথাও ছড়িয়ে গেল, তখন সেখান থেকে নতুন উদ্ভিদ তৈরি হয়। ঠিক আছে, তাহলে কি হলো যে এই গন্ডারের এই যে স্বভাব, এই যে খড়গ বা এই যে মলস্তূপ, এইগুলো কিন্তু আলটিমেটলি ঘাস জমির যে বাস্তুতন্ত্রকে বাড়িয়ে দিচ্ছে, মানে খাদ্যের উৎসকে বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো, গন্ডার শিকার কেন করা হয়। আগেই আমি বললাম যে গন্ডারের এই যে খড়গ, মনে করা হয় যে এই খড়গের একটা উত্তেজক গুণ আছে, কিন্তু যেটা বিজ্ঞানসম্মতভাবে এখনও প্রমাণ হয়নি। এবার এই যে গন্ডারকে খুন করে এর যে এই খড়গকে নিয়ে বিভিন্নভাবে চোরাবাজারি করা হয়। তারপর দেখো গন্ডার সংরক্ষণ কোথায় করা হচ্ছে। আগে বহু পূর্বে যখন এরকম গন্ডারের অবস্থা এরকম হয়নি, তখন সিন্ধু নদের উপত্যকা থেকে একদম তোমার ওই মায়ানমারের উত্তর দিক অবধি মানে এই গোটা অঞ্চলটাতেই গন্ডার পাওয়া যেত। কিন্তু বর্তমানে আসামের যে এই যে ব্রহ্মপুত্র নদের উপত্যকা অঞ্চলে পাওয়া যায়, মানস, কাজিরাঙ্গা এই সমস্ত জায়গায়। এবার দেখো পশ্চিমবঙ্গের যে গন্ডার সংরক্ষণ, সেটা প্রধানত 2টো ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যানে করা হয়, সেটা হলো জলদাপাড়া আর গরুমারা। আর উত্তরপ্রদেশের একটা সংরক্ষিত অরণ্য আছে, সেটার নাম হলো দুধুয়া। আর নেপালের জাতীয় উদ্যান আছে, সেটার নাম হলো চিতওয়ান। তাহলে এইগুলো কিন্তু ছোট প্রশ্ন হিসাবে খুব ভালো করে পড়বে, আর তার সাথে এইগুলো ভালো করে পড়বে যে কোনটা জাতীয় উদ্যান, কোনটা সংরক্ষিত অরণ্য, আর কোনটা জাতীয় উদ্যান, সবকটা কিন্তু একই রকম নয়। আজ এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো, আর তোমরা এই ভিডিওটা লাইক করো, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে, ওটাও ক্লিক করে দিও, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।